একটা প্রশ্নের সদুত্তর এখনো পর্যন্ত ঠিক সেভাবে পাওয়া যায়নি। সেটা হলো যে আলিমুদ্দিনের সঙ্গে সৈফুদ্দিনের শেষ পর্যন্ত বনল না কেন? প্রশ্নটা এই কারণেই উঠছে যে কারণে সিপিএম একদা আপনাকে ব্রাত্য করেছিল, অর্থাৎ কংগ্রেসের সঙ্গে নৈকট্য এবং বিভিন্ন অন্যান্য ইস্যুতে, দেখা যাচ্ছে সিপিএম নীতিগতভাবে সেটা মেনে নিয়েছে, আর আজকে আপনি সিপিএম এর বাইরে। কেন বনল না কেন? মূল বিষয় আদর্শগত, আমার দিক থেকে তাই। অন্য দিক থেকে আরো কিছু আছে কিনা তা আমি বলতে পারি না। ভারতীয় রাজনীতির ক্ষেত্রে কতগুলো বিশেষ সময়ে কতগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে বিতর্ক হয়েছে, সেই বিতর্কের কোনো কোনো বিষয় এই বিরোধের ক্ষেত্রে অবশ্যই অবদান রেখেছে, কোনো সন্দেহ নেই। কংগ্রেসের যে কথাটা আপনি বলেছেন যে যখন সাম্প্রদায়িক শক্তির উত্থান হচ্ছে, কেন্দ্রে কংগ্রেসের সরকার, তা সত্ত্বেও এই সাম্প্রদায়িকতার উত্থান রোকবার জন্যে কংগ্রেস সম্পর্কে একটা অন্যরকম মনোভাব নেওয়ার দরকার ছিল, এই কথাটা ওই সময় উঠে আসে। কিন্তু 1989 সালে আপনি নিজেই তো সেই সিপিএম এর এমপি ছিলেন, যে সিপিএম পরোক্ষভাবে বিজেপির সঙ্গে সমঝোতা করেছিল। আমি তো এটা সবসময় বলি ওটা তখন করা ঠিক হয়নি। এবং তখন কি দলের মধ্যে আপনি কথা বলেছিলেন? শুধু আমি নই, দলের মধ্যে এটাই একটা বড় ধারণা ছিল যে বিশ্বনাথ প্রতাপ সিং উনি যেন বিজেপির সঙ্গে কোনো রকম সমঝোতা না করেন। আমাদের পার্টি এই কথা বলেছিল, কিন্তু এই বক্তব্যটাকে তার যুক্তিসম্মত পরিণতির দিকে নিয়ে যাওয়া হয়নি যে আপনি যদি বিজেপির সঙ্গে হাত মেলান তাহলে আমরা আপনার সঙ্গে কোনো রকম সমঝোতা করব না। উল্টে তো দেখলাম না করাটা ভুল হয়েছিল, এই না করাটা ভুল হয়েছিল। সেটা আপনি তখন বলেছিলেন দলের মধ্যে? আমি বলার চাইতেও তখন বলেছিলাম কি ছিলাম না তার চাইতেও বড় কথা, এখন এই কথাটা আমরা অনেকেই বুঝতে পারছি যে তখন এটা ঠিক হয়নি। ঠিক হয়নি। মানে তখন বিষ বৃক্ষ রোপণে তাহলে সিপিএম এর একটা ভূমিকা ছিল। অন্ধ কংগ্রেস বিরোধিতা জায়গা থেকে বহু ধর্মনিরপেক্ষ দল এই কাজটা করে গেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, এটা একটা কথা আমরা শুনতে পাই যে শেষের দিকে আপনি নাকি চেয়েছিলেন যে আপনার সম্পর্কে যা যা সিদ্ধান্ত পার্টি নিয়েছে, অর্থাৎ কেন্দ্রীয় কমিটি থেকে বাদ দেওয়া, লোকসভায় টিকিট না দেওয়া, এগুলো সম্পর্কে যদি দল ভুল স্বীকার করে তাহলেই আপনি সিপিএম এর থেকে যাবেন। ভুল স্বীকার কথা করাটা যে একটা জনগণের সামনে ক্ষমা চাইতে হবে কথাটা নয়। আমি সবসময় বলেছি প্রত্যেকটি কাজের যুক্তিসম্মত ব্যাখ্যা হওয়া দরকার। মানুষের জন্য আমরা রাজনীতি করছি, পর্দার পেছনে আমরা যা কিছু করে যাচ্ছি মানুষকে তার কোনো ব্যাখ্যা দিচ্ছি না, এইরকম একটা পরিস্থিতি গণতন্ত্রে মানা চলে না, যে নামের পার্টি আমরা হই। তো আপনি যখন বললেন কি উত্তর পেলেন? আমি ভুল স্বীকার করার কথা বলিনি, কিন্তু আমি বলেছি যে এই কাজ করা ঠিক হয়নি, এরকম একটা বক্তব্য অবশ্যই বলা দরকার আছে। না হলে ওটাও যদি ঠিক ছিল তাহলে আজকেও যা করছি সেগুলোও ঠিক, দুটো মেলানো যায় না। কি জবাবটা কি পেলেন? না, কোনো জবাব পাইনি। কাকে বলেছিলেন এই কথাটা? আমি কথার মধ্যে যাদের সঙ্গে কথা হয়েছে বলেছি। বুদ্ধদেব ভট্টাচার্যকে বলেছিলেন? এরকম ঠিক ব্যক্তি হিসেবে নাম বলবার কোনো কারণ নেই। কেন বলছি এই কারণে যে আপনি যখন সিপিএম এ ছিলেন তখন আপনি তো কিছু কিছু মানুষের খুব নিকটে ছিলেন, মানে আমরা জানতাম, অন্তত আমি লোকসভায় দেখেছি, সোমনাথ চট্টোপাধ্যায় দৃষ্টান্ত স্বরূপ, বুদ্ধদেব ভট্টাচার্য, এমনকি জ্যোতি বসুও আপনাকে যথেষ্ট স্নেহ করতেন। কিন্তু আমরা দেখলাম যে একে একে আপনার, আমি মেন্টর বলবো না, কিন্তু অন্তত যারা আপনার দলে সিনিয়র আপনাকে স্নেহ করেন, তারা কেউই শেষ পর্যন্ত আপনার পাশে দাঁড়ালেন না। এটা কিরকম ব্যাপার? এটাই তো ইতিহাসের একটা চরম সত্য কথা, যে একটা জনগণের পক্ষে কার্যকর হতে পারে কিছু কিছু এই সত্যের পক্ষে বেশি মানুষ শেষ পর্যন্ত দাঁড়ান না। তারপরে আপনি বলছেন আপনি সত্যের সঙ্গে আছেন, ওরা অসত্য। হয়তো তারা সত্যের সঙ্গে আছেন, সেটা প্রমাণ আজকে হবে না, আগামীকাল হবে। পিডিএস, পিপলস ফর ডেমোক্রেটিক পার্টি ফর ডেমোক্রেটিক সোশ্যালিজম, জ্যোতিবাবু বলছেন এটা হচ্ছে একটা বোগাস পার্টি। আর অনিল বিশ্বাস, যিনি সিপিএম এর সাধারণ সম্পাদক, তিনি বলছেন যে ডেমোক্রেটিক সোশ্যালিজম এটা কোনো ক্লাসিক্যাল মার্কসিস্ট মানতে পারে না, কারণ এর মানে হচ্ছে যে পুঁজিপতিদেরও হাতে শোষণের অধিকার তুলে দেওয়া। কেমন? এটা একটা বোগাস ব্যাপার। মানে হাউ ডু ইউ, মানে আপনি এটা নিশ্চয়ই আপনাকে কাউন্টার করতে হবে। আপনার কি বক্তব্য? জ্যোতিবাবু ইংরেজি ভাষা ভালো জানেন। আমার ধারণা ইংরেজি অভিধানে বোগাস ছাড়াও আরো অনেক সভ্য শব্দ আছে, সেগুলো ব্যবহার করলে আমি খুশি হব। দ্বিতীয় কথা হচ্ছে গণতান্ত্রিক সমাজ। জ্যোতিবাবু এত অসংযত শব্দ ব্যবহার করেন কেন বলে মনে হয়? জ্যোতিবাবু তো এইরকম বিরোধী নেত্রীকে বলেন 420, আপনাকে বলছেন বোগাস। হ্যাঁ, আপনার কি মনে হয়? উনি যে এইসব শব্দ ব্যবহার করেন তাতে আমি দুঃখিত হই না, কারণ উনি যাকেই তাচ্ছিল্য করেন সেই বিরাট লিডার হয়ে যায়।
তো আপনি ভাবছেন এটা সাপে বড়ি না, হচ্ছে? সাপে বর হলে জনগণ যদি তাই মনে করে, হ্যাঁ, আমার যাই- কোনো দুঃখ নেই ওনার যাই হোক, ওনার অনিল কথায়। বিশ্বাসটা যেটা বলছেন যে গণতান্ত্রিক সমাজবাদে যারা শোষণ করবে তাদেরও শোষণ করবার অধিকার আছে, এই কথাটা একটা না বোঝবার কথা। এটাকে বুর্জুয়া গণতন্ত্র বলা যেতে পারে, যে বুর্জুয়া গণতন্ত্রে শোষকদেরও শোষণ করবার অধিকার আছে, আর আপনি একটা লোক দেখানোর জন্য বলছেন যারা শোষিত তাদেরও ভালোভাবে বাঁচবার অধিকার আছে। এটা বুর্জুয়া গণতন্ত্র। কিন্তু ডেমোক্রেটিক সোশ্যালিজম হচ্ছে যেখানে শোষণের অবসান ঘটবে সবার সমান অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে। অতএব উনি যদি এই জিনিসগুলোর ফারাক না জানেন, জেনে যদি কথা বলেন সেটা সুবিধা হয়। আপনার কি মনে হয় জ্যোতিবাবু নিজে কমিউনিস্ট, মানে তার জীবনে বা ভাবধারায় আপনি তো এতদিন ধরে দেখেছেন? উনি তো নিজে সেইটা দাবি করেন, আমি কেন তার বিরোধিতা করতে যাব? আপনার কি মনে হয় দাবি তো এক জিনিস আর বাস্তবে করা আরেক জিনিস? আমি ঠিক ওটা ভালো করে ভেবে দেখিনি যে একটা পার্টিতে থাকলেই ঠিক কমিউনিস্ট হওয়া যায় কি যায় না। তা কি বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে কি একই কথা খারাপ? 100% কমিউনিস্ট এরকম কিছু বলা যায় না, সেই জিনিসটাই কি তাও তো আমরা সবাই জানি না। মানে সোনার পাথর বাড়ির মতো ব্যাপার? আমি ঠিক জানি না, তবে উন্নত মানুষ হতে হবে। সেই চেষ্টাটা যদি সফলভাবে করা যায়, সেটা তো একটা বুর্জুয়া পার্টিতে থেকেও সম্ভব। আছে, তাদের সম্মান করতে হবে। আপনি তাদেরকে নিন্দা করতে পারেন না, তাচ্ছিল্য করতে পারেন না। ধর্মনিরপেক্ষতার জন্য যে কোনো পার্টিতে থেকে যদি কেউ অবদান রাখে আমি তাদের স্বাগত জানাই। একটা জিনিস দেখলাম আপনাদের ইয়েতে লেখা আছে যে আপনারা মার্কস এবং এঙ্গেলসের ভাবধারার সঙ্গে যে ভারতীয় যে মনীষা, এমনকি মানে আমাদের বুদ্ধ, রামকৃষ্ণ, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, হ্যাঁ, বা ঠিক। এদের ভাবধারার একটা মিলন ঘটাতে চাইছে। কিন্তু এটাও একটা সোনার পাথর বাটির গোছের ব্যাপার না? মার্কস আর এঙ্গেলসের ইয়েতে ধর্মের কোনো স্থান নেই। নেই। রামকৃষ্ণ, বুদ্ধ প্রধানত ধর্মের প্রবক্তা। তো এটা আপনি কিভাবে মেলাবেন? রামকৃষ্ণ যখন ছিলেন, মার্কস ছিলেন তখন? না, ছিলেন না। তাহলেও তো সমাজটা ভালো যাতে থাকতে পারে সেরকম একটা চিন্তা এসে গেল না? গেল না। রামকৃষ্ণ যদি বলেছেন যত মত তত পথ, এর চাইতে বড় বৈজ্ঞানিক কথা কি হতে পারে? আপনি শুধু তিনি ধর্মের একটা খোলসের বাইরে বেরোতে পারেননি বলি আমি সেটাকে খারাপ বলে দেবো? মার্কসিজমকেও তো আজকে লোকে ধর্ম করে দিয়েছে। ধর্ম নিয়ে যে মৌলবাদ হয় তার চাইতে মার্ক্সবাদে বেশি মৌলবাদ আমি দেখতে পাই। গৌতম বুদ্ধ যা করে গেছেন নিচের শ্রেণীর মানুষের উত্থানের জন্য, বর্ণ বৈষম্যের বিরুদ্ধে একটা তার যে একটা লড়াই বা ত্যাগের যে আদর্শের কথা বলে গেছেন, এটা মানবতার আদর্শ নয়? মার্ক্সিজম কি মানবতার বাইরে নাকি? তার মানে আপনি ইদানিং কি একটু একটু করে ধর্মের দিকে না, ঝুঁকছেন? ধর্মের দিকে নয়, ধর্মের গোড়ামির বিরুদ্ধে দাঁড়িয়ে। বুদ্ধিজমে কোনো ভগবানের কনসেপ্ট নেই, ভগবানের ধারণা নেই, কতগুলো আচার আচরণ নীতি মূল্যবোধ। আপনি সেটা পরে কেউ ধর্ম করে দিয়েছে আলাদা কথা। আপনি কি ধর্মে বিশ্বাস করেন? না, সত্যি কথা ধর্মে বলুন। বিশ্বাস করি না। কোনোদিন করবেন না? না। এটা কি আপনি এক কথা কমিউনিস্ট ছিলেন বলে এই কথা বলছেন? না, আমি এটা বৈজ্ঞানিক চিন্তার মানুষ বলে। বৈজ্ঞানিক চিন্তার মানুষের কোনো ধর্মের কোনো এটা স্থান- মিল খায় না, মিল খায় না। আমি যদি ভাববাদী হই তাহলে আমি ঠিক বৈজ্ঞানিক চিন্তার অনুসারী হতে পারছি না। পৃথিবীর বহু যশস্বী বৈজ্ঞানিক কিন্তু তারা শেষ ভাববাদী পর্যন্ত আছেন। ভাববাদী আছেন, ধর্মের পথে গেছেন, বিশ্বাস করেন। তো আপনার কি মনে হয় যে দুটোর মেলবন্ধন কিছুতেই সম্ভব না? মনের একটা শান্তির জন্য অনেকে ধর্মে চলে যান। আমি মনের শান্তির জন্য মানুষের মধ্যে বেশিক্ষণ থাকতে পারলে আমার মনে শান্তি পাওয়া যায়। যখন আপনি তো দীর্ঘদিন ধরে একটা টার্বুলেন্ট লাইফের মধ্যে আছেন, দলের মধ্যে যখন ছিলেন তখনও, শেষের দিকে এখনো, তো তখন আপনি প্রেরণার জন্য কার কাছে যান? না, সেটা কখনো কখনো আমার ছোট বাচ্চা ছেলেটার কাছে যাই, কখনো রবীন্দ্রনাথের গান শুনে পাই, কখনো কোনো একটা উচ্চাঙ্গ সঙ্গীত শুনে পাই, কখনো বহু মানুষ আসছে তাদের সঙ্গে কথা বলে পাই, কখনো একটা বিতর্ক হচ্ছে তার মধ্যে জড়িয়ে গিয়ে পাই। মানে আপনিও কি কিছু গান্ধীজি বলা যায় না। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে? এটা তো রবীন্দ্রনাথ লিখেছিলেন কিসের জন্য? যে কাউকে কাউকে একলা চলতে হয় তাই লিখেছিলেন। আচ্ছা, কেউ শেষ যদি না চলতো উনি লিখতেন না। না, শেষ পর্যন্ত দেখা গেল হ্যাঁ। যে আপনাকে একলাই চলতে হচ্ছে। এই আরো কারণে অনেকে- এই আরো- কারণে আরো অনেকে আছে। যে না, আমি বলছি আমার প্রশ্নটা এই যে যখন আপনাদের দলের মধ্যে একটা চার্নিং শুরু হলো মতাদর্শের প্রশ্নে, কর্মসূচির প্রশ্নে, তখন আমরা দেখেছিলাম যে অনেকেই যে আপনারা যা বলছেন সেটা সমর্থন করেন, অনেকে আবার প্রকাশ্যে এসেও সমর্থন করেছেন। কিন্তু তারপরে দেখা গেল when it came to the crunch, ইংরেজিতে বলতে গেলে, যে ছবির পুততুণ্ড ছাড়া আর প্রায় কার্যত কেউই এলেন না। হ্যাঁ, সুভাষ চক্রবর্তীও এলেন না। আপনার কি মনে হয় কেন আপনারা তাদের কি বোঝাতে ব্যর্থ হলেন? না। তাদের পিছু ডানটা কি, কেন এলেন না তারা তারা? বেশি বুঝে গেল। বেশি বুঝে গেল মানে ধরুন এই যেমন ধরুন মানব মুখোপাধ্যায়, গৌতম দেব, এরাও তো গোড়ার দিকে শুনেছিলাম আপনারা না, যে- ওরা অনেকগুলো বিষয় আমাদের সঙ্গে একমত হলেই যে পার্টি ছেড়ে চলে আসবে সেরকম তো কোনো আলোচনা হয়নি ওদের সঙ্গে আমার। সুভাষ বাবু সুভাষ দার বিষয়টা সম্পূর্ণ আলাদা। সেটা কি? ওর আমি যা বুঝেছি, জ্যোতি বসুর প্রতি ওর ব্যক্তি আনুগত্য এতটাই বড় যে অন্য কারোর কাছে কোনো কথা দেওয়ার কোনো মূল্য সেখানে নেই।
এবং আমি সেটা জানি, তাই আমার কোনো দুঃখ নেই। না, কিন্তু এই আনুগত্যের কথা তো প্রথম দিনও যা ছিল আজও তাই সত্য ছিল। সেই জন্য তাহলে সুভাষবাবু আপনাদের একদিন নাচালেন কেন? এটা একটা খুব ভুল ধারণা যে উনি কাউকে নাচিয়েছেন। মানে আপনারা আমাকে নাচিয়েছেন, মানে কোনটা উনি সত্য? নিজে নেচেছেন, আমরা আমাদের পথে চলেছি। না, উনি বারবার বলছেন একটা কথা যে আমি দল ছাড়বো, এই কথা আমি কাউকে বলিনি। হ্যাঁ, কেমন? আপনার কি মনে হয় একটা ইংরেজিতে প্রবাদ আছে যে পলিটিশিয়ান টেলস হাফ ট্রুথস এন্ড দ্য ইউজুয়াল লাইজ? না, পলিটিশিয়ান টেলস লাই অলসো, হোয়াই অনলি হাফ ট্রুথ? আচ্ছা, না তাই বলছি যে ইউজুয়াল লাইজ এন্ড দ্য হাফ ট্রুথ, এটাকে আপনি কোন মধ্যে লাগবেন? এটা কোনো তো টিভি ক্যামেরা ছিল না, তাই কোথায় কে কি বলেছে আমি সেই নিয়ে কোনো দাবি করতে পারবো না। আপনার সঙ্গে কতবার কথা হয়েছিল দল ছেড়া নিয়ে? দল ছাড়া নিয়ে কথা হয়নি, তবে নতুন কিছু করা দরকার তা নিয়ে বহুবার কথা হয়েছে। তখন ওনার কি প্রতিক্রিয়া আপনি দেখেছিলেন? মানে বহু কথা যে কাগজে বেরিয়েছে তার থেকে কোনো আলাদা আমি দেখিনি। তো তারপরে যখন উনি এলেন না, শেষ পর্যন্ত আপনি কি ওকে ফোন করেছিলেন বা ওর সঙ্গে আপনার কোনো না, কথা হয়েছে? উনি যখন বলেছিলেন যে নতুন কিছু করায় থাকবেন, তখন আমি জানতাম উনি থাকবেন না। আচ্ছা, একটা জিনিস বলুন, একটা জিনিস আমাদের দেখে একটু অবাকই লাগছে, এবং সিপিএম নেতৃত্ব আপনার দলের বিরুদ্ধে এটাকেই একটা প্রধান ইস্যু করছে। সেটা হচ্ছে সিপিএম থেকে যারা বহিষ্কৃত, সিপিএম যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে, এইরকমই লোকেরাই দলে দলে গিয়ে সৈফুদ্দিন চৌধুরীর দলে গিয়ে ভিড়ছে। যেমন ধরুন আশিস দে কলকাতায়, অমর ভট্টাচার্য কলকাতায়, কিংবা দুর্গাপদ ঘোষ, কিংবা সুভাষ বোস, হয় কারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, নয় কারোর বিরুদ্ধে মাফিয়ার সঙ্গে থাকার অভিযোগ। তাহলে আপনি কি সবারই করি আহ্বান জাতীয় নীতি নিয়েছেন? আমরা যখন জনচেতনা শুরু করলাম, আমরা এই কথা বলেছি যে বিভিন্ন পার্টির মধ্যে ন্যায্য অভিযোগে কাউকে বের করা হয়েছে, অন্যায্য অভিযোগে বের করা হয়েছে। যদি কারো বিরুদ্ধে সত্যিকারের গুরুতর কোনো চরিত্রগত বা দুর্নীতিগত অভিযোগ আছে, সেই অভিযোগ তারা প্রকাশ্যে বলুন। আর যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা যদি 7 বছর 8 বছর ধরে মাথা হেঁট করে সমাজে ঘুরে বেরিয়েছেন, কোনো পরিত্রাণের পথ পাননি, মনে করেছেন অন্যায় হচ্ছে আমাদের বিরুদ্ধে, আমরা দোষী নই, আমি তাদের বলেছি আপনারা সাংবাদিক সম্মেলন করুন, আপনারা নিজেদের যে দোষী নন প্রমাণ করুন, দাবি করুন, করে যে কোনো রাজনৈতিক দলে আপনারা যেতে পারেন। আর আমি সিপিআইএমকে বলেছি, ওই কানে কানে বলে না বেরিয়ে যে অমুক দুর্নীতি করেছে, অমুক রশিদের সঙ্গে ছিল, যদি ছিল তো তারা বাইরে আছে কেন? তোমার পুলিশ আছে, ধরে তাদের জেলে ভর্তি করে দাও। আর তা না হলে যদি আর একবার অভিযোগ করেছো, আমরা কোটি কোটি টাকার মানহানির মামলা করব। আচ্ছা, এটাই তো আমরা কমিউনিস্ট পার্টিতে আমরা দেখেছি যে কাউকে কেউ যখন বেরিয়ে যায় বা বার করে দেওয়া হয়, তখন গিভ দ্য ডগ এ ব্যাড নেম। এখন দিতে পারবে না, মামলা করা হবে, কোটি কোটি টাকার মামলা করা হবে যদি প্রমাণ ছাড়া এরকম অভিযোগ করে। কিন্তু আপনার দলের সাধারণ সম্পাদক সমীর সম্পর্কেই তো তারা নানাবিধ অভিযোগ কি অভিযোগ? বলছে গাড়ি নিয়ে দেয়নি, মোবাইল নিয়ে দেয়নি। সমীর এই কথাটা বলেছে সিপিআই ভেঙে যখন সিপিএম হয়েছিল, সিপিআইএম যদি সিপিআই এর কোনো সম্পত্তি না নিয়েছে, তাহলে ও যদি মোবাইল বা একটা গাড়ি বা আর একটা কি সেটা যদি নতুন পার্টির জন্য ব্যবহার করতে দিয়েছে, সেটা না দিয়ে সিপিএমকে ফেরত দিয়ে দেবে। তো আপনি খবর নিয়ে দেখুন একটুখানি যে সিপিআই ভাঙার সময়ে কোনো সম্পত্তি সিপিএম নেয়নি। এটা আমাকে বলে দিলে আমি সমীরকে বলবো ওটা ফেরত দিয়ে দাও। তার মানে আপনি বলছেন নিয়ে ঠিকই করেছে? আমি ঠিক করেছে বলিনি, আমি বলছি তাদের বলবার অধিকার আছে কিনা। সমীর যদি ব্যক্তিগত কাজে ভোগ করছে, আমি নিশ্চয়ই বলবো সেটা। কিন্তু লজিক্যালি তো এটা দাঁড়ায় না, আমি চোর বলে আরেকজনকে চোর বলতে পারবো না, কারণ সমীর পুততুণ্ড পার্টি সম্পত্তি তৈরির ক্ষেত্রে কম অবদান রাখেনি। আচ্ছা, অতএব এটা একটা ছোট ব্যাপার, আমি ঠিক জানি না, এটা যদি হাজার গাড়ি আছে সিপিএম এর একটা কম হয়ে গেছে তো সে নয় ফেরত দেওয়া যায় না। না। এটা প্রশ্ন এই কারণেই উঠছে যে সৈফুদ্দিন চৌধুরী, তার আর বাকি সব মেনে নিলাম, তার সততা, তার ন্যায়নিষ্ঠতা, তার ভ্যালু বেসিস নিয়ে কারোর মনে কোনো সংশয় নেই। তো এটা অনেকটা কিরকম জানেন তো, বিশ্বনাথ প্রতাপ সিং যখন দল ছেড়েছিল, তখন তার ডান দিকে অরুণ নেহরু, বাঁ দিকে আরিফ মোহাম্মদ খান, পিছনে সতপাল মালিক, আপনার মনে আছে? এরকমই একটা জাগরণ মঞ্চটাই। তো লোকে বলেছিল রাজা সাহেব এত ভালো লোক, বোফোর্সের দালালির বিরুদ্ধে লড়ছে, তার ডাইনে বাঁয়ে ক্রুকেরা কেন? তো একই অভিযোগ না, সমীরকে আমি বলছি না, কিন্তু যাদের নাম আমি বললাম, সমীরকে ক্রুক কোনোদিনই বলবো না, আউটসাইড দ্য কোয়েশ্চেন। কিন্তু এটা কেন? এটা তো আপনার মনে হয় না যে আপনার এতে ক্ষতি হচ্ছে? আমাদের হাজার হাজার লোক এসেছে, আপনি 3-4 জনের নামে একটা অভিযোগের কথা বলছেন। আমি তো বলছি আদালতে মামলা করুন। আপনি যদি কাউকে একটা মিথ্যা অভিযোগ দিয়ে বহিষ্কার করেছেন পার্টির মধ্যে গোষ্ঠী দ্বন্দ্বের একটা সামলাবার জন্য, সেই মানুষটার একটা অধিকার আছে কি নেই রাজনীতি করবার, আমি জানতে চাইছি এই কথাটা। কিন্তু আদালতে বিচার হয় না। না না, কোথায় বিচার হবে? জনতার আদালতে। জনতার আদালতে তো বিচার হবেই, তার জন্য তো জনতার আদালতে তারা এসে গেছে।
কিন্তু আপনি যদি মনে করছেন কেউ চুরি করেছে টাকা বা কোন একটা অন্যায় কাজ করেছে, আপনি কেন তার বিরুদ্ধে আদালতে মামলা করছেন না? আপনার পুলিশ আছে, আপনার গভর্নমেন্ট আছে, এখানে সিবিআই কে কেন লিখছেন না? আমি তো সিবিআই কে বলছি আজকের এই আপনার এই কর্মসূচির থেকে, আমি সিবিআই কে বলছি, যাদের নামে সিপিআইএম অভিযোগ করছে তারা যদি লিখিত নাও জানায়, ওদের মৌখিক অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্ত করুন। সে হচ্ছে আপনি যে কৌশল করলেন দল নিয়ে, মানে ইলেকশন নড়বার ব্যাপারে, সেটা আপনি কংগ্রেসের সঙ্গে গেলেন, মমতার সঙ্গে গেলেন না। মাও সেতুংও কিন্তু চিয়াং কাইশেকের সঙ্গে হ্যান্ডশেক করেছিল, পাশাপাশি লড়েছিল, এসেনশিয়ালি এগেইনস্ট এ কমন এনিমি। ডোন্ট ইউ থিঙ্ক যে আপনার এই স্ট্র্যাটেজিটা ফল্টি? না, ফল্টি না। কারণ আপনি যদি হেরে যান তাহলে তো আপনি নো হার হয়ে যাবেন। আপনাকে, আপনি যে মমতার হাত ধরে একটা না, আপনার অস্তিত্ব টিকিয়ে রাখা কি এই নির্বাচনে জরুরি ছিল না? কোনো দরকার নেই আমার অস্তিত্বে। আমার কাছে নীতিটা বড় কথা। ক্ষমতার জন্য দৌড়তে হলে ওরকম অনেক পাওয়া যায় নেতা নেত্রী, আমরা তার থেকে আলাদা। একটা রাজনৈতিক দলকে লোকে মনের থেকে ভালোবাসে না, সিপিএম হোক আর তৃণমূল হোক, সুবিধাবাদিতার জন্য, ক্ষমতার লোভের জন্য। ক্ষমতার লোভের জন্য যদি রাজনীতি করতে, আমি রাজনীতি করবো না, ছেড়ে দিয়ে চলে যাবো। সাম্প্রদায়িক শক্তির সঙ্গে যারা হাত মিলিয়েছে তাদের সঙ্গে আমি কথা বলতে ঘেন্না বোধ করি। এতদূর এতটা আমার সাম্প্রদায়িকতা বিরোধী চেতনা। কিন্তু আপনার কি এটা আপনার ব্যক্তিগত যে অনুভূতি বা যে বোধ বা যে ন্যায়নিষ্ঠতা বা নীতিনিষ্ঠতা, এটা কি আপনার দলের মধ্যে এটা আপনি পার করলেন? নাহলে এরা থাকতো না কেউ আমার সঙ্গে। আমডাঙ্গায় আমি গতকাল রাত্রে মিটিং করেছি, সাধারণ লোক গায়ে জামা নেই, কাপড় নেই, এসেছে। আমি বলেছি সিপিএম এর গর্বেতা চাই না, তৃণমূলের গর্বেতা চাই না, মাঝে শান্তি রাস্তা চাই, পিডিএস সেই রাস্তা দেখাচ্ছে, হাততালি দিয়েছে তারা বলেছে হ্যাঁ এই নীতি চাই, নীতির কথা শোনা যায়নি অনেক। আচ্ছা, আমডাঙ্গা কেন? যেখানেই যে কোনো জায়গায়, হ্যাঁ, যেখানেই আপনি যাচ্ছেন, মুর্শিদাবাদ হোক, নদিয়ায়, কল্যাণী হোক, আমরা দেখতে পাচ্ছি যে আপনার মিটিং এ প্রচুর তরুণ ছেলে পেলে আসছে। তো এটা দেখে আপনার কি মনে হচ্ছে, মানে কেন, মানে এই যে সিপিএম ভাঙছে বলে, মানে কেন এত লোকের আপনার প্রতি? সৈফুদ্দিন চৌধুরী, যাকে তো আমরা সত্যিই তো, মানে আপনি দিল্লিতে থাকতেন, এখানে রাজনীতি করতেন, ইলেকশনের সময় মিটিং টিটিং করতেন, সৈফুদ্দিন চৌধুরীকে তো সেভাবে লোকে চিনতো না, কিন্তু আজকে নেতারা চিনতো না, লোকে চিনতো। আমি যখন দিল্লিতেও থেকেছি, মানুষের মনের সঙ্গে আমার যে যোগ ছিল সেটা জানে না। ভারতবর্ষের আজকের যে পলিটিক্যাল স্পেকট্রাম, তাতে কংগ্রেসকে বাদ দিলে আর দু একটি আঞ্চলিক দলকে বাদ দিলে আর বামপন্থীদের বাদ দিলে সবাই তো বিজেপির দোসর। ওদের ছাড়তে হবে, টিডিপিকে আপনি ছাড়তে হবে। আমি সাম্প্রদায়িক বলি না, কিন্তু এরা কোনো ধর্মনিরপেক্ষ ভূমিকা পালন করছেন না আজকে। জর্জ ফার্নান্ডেজকেও আপনি সাম্প্রদায়িক বলবেন? সাম্প্রদায়িক নয়, কিন্তু ধর্মনিরপেক্ষ যে ভূমিকা পালন করা দরকার করছেন না তাদের বেরিয়ে আসতে হবে। কিসের জন্য ওখানে আছে? পশ্চিমবঙ্গের কনটেক্সটে কি বিজেপি এত বড় একটা ইভিল? বিজেপি নয়, বিজেপিকে আপনি এখানে শুধু ঢুকতে সাহায্য করছেন তাই না, জাতীয় পরিপ্রেক্ষিতে বিজেপির সরকার চলার ক্ষেত্রে আপনি সাহায্য করছেন। যে ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি দলগুলোকে ভারতবর্ষের মানুষ কোনোদিন গ্রহণ করেনি, আজকে তারা একটা জোট সরকারের প্রধান কি করে হয়ে গেছে? আমাদের আত্ম অনুসন্ধান করতে হবে না? একটা মন্ত্রী হওয়াটাই এত বড় কথা হয়ে গেল, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়াটাই এত বড় কথা হয়ে গেল, নীতি নাই তার জন্য? আচ্ছা, অনেকে বলছেন যে আপনি যে এইভাবে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে বিধানসভায় যাচ্ছেন, তাতে আখেরে সিপিএম এরই লাভ হবে। এই কারণে যে সিপিএম এর সম্পর্কে যারা বিদ্বিষ্ট, যারা সিপিএম কে ভোট দিতে চান না, তাদের একটা বড় অংশ তৃণমূলে ভোট দিতেন যদি আপনারা না থাকতেন। কিন্তু এখন যেহেতু আপনারা এসে গেছেন, অতএব তৃণমূল এই ভোটটা পাবে না, আপনারা পাবেন, এবং পাওয়ার ফলে এই বাম বিরোধী ভোট ভাগাভাগি হয়ে গিয়ে সিপিএমই থেকে যাবে। তখন কি আপনার আফসোস হবে না? বাম বিরোধী ভোট ভাগ হলে সিপিএম এর কেন সুবিধা হবে? এটা তো তৃণমূলের সুবিধা হওয়ার কথা। কথাটা তা নয়, কথা হচ্ছে আমরা ভোট দুটো শিবিরের ভাঙবো, এটা জেনে রেখে দেন। তাই দেখবেন সিপিএম বলছে আমাদের ক্ষতি করছে পিডিএস, তৃণমূল বলছে আমাদের ক্ষতি করছে পিডিএস। আমি মেমারিতে গেছি, ওখানে সিপিএম আওয়াজ দিচ্ছে পিডিএস দূর হটো, তৃণমূল আওয়াজ দিচ্ছে পিডিএস দূর হটো। যে আমরা বলেছি এই দুয়ের বিপরীতে সোজা রাস্তা, এটা তার প্রমাণ যে সেই রাস্তা তৈরি হতে শুরু হয়ে গেছে। কিন্তু কংগ্রেসের যে নেতৃত্বের সঙ্গে আপনারা আজকে সমঝোতা করছেন, তাদের আমজনতার দরবারে না কোনো ক্রেডিবিলিটি আছে? অন দি কন্ট্রারি, তাদেরকে সিপিএম এর বি টিম বলে সবাই চেনে। আপনাদের কেমন লাগছে? বি টিম হয়েও তো তারা 13% ভোট পেয়েছে না? পায়নি? পেয়েছে। ওই লোকগুলো কি সব খারাপ লোক? দক্ষিণবঙ্গে 4-5% বেশি পায়নি। যাই হোক, পশ্চিমবঙ্গ নিয়ে বলছি, 13% লোক যদি বিজেপির সঙ্গে গেলে অনেকটা অন্যরকম সুবিধে পাওয়া যেত, এটাকে উপেক্ষা করে কংগ্রেসের সঙ্গেই থেকে গেছে 24 বছর ধরে, যারা ক্ষমতার বাইরে, তার কোনো মূল্য নেই।
আমি বলবো দূর দূর তোরা চলে যা সব বিজেপি। কিন্তু দেখা যাচ্ছে তাদের মধ্যেও কেউ কেউ প্রভাবশালী যায়, যেমন বরকত সাহেব, তিনি তার নিজের জেলায় কিন্তু ক্ল্যান্ডেস্টাইন অ্যালায়েন্স করে নিচ্ছেন। বরকত সাহেব যদি ওখানে ক্ল্যান্ডেস্টাইন অ্যালায়েন্স করেন, সুজাপুরের নেতা হয়ে থাকবেন উনি, আর মালদার বাকি জায়গায় কি হয় সেটা আমরা দেখি। সেটা আপনি 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 কনফিডেন্ট? আমি যখন কিছুই ছিলাম না তখনও দেখেছি, এখনো দেখতে পারি। আচ্ছা, যদি ধরুন এটা হাইপোথেটিক্যাল এবং শেষ প্রশ্ন, সময় হয়ে আসছে, ইন দ্য ইভেন্ট অফ হাং অ্যাসেম্বলি হ্যাঁ, আপনি কাকে ভোট দেবেন? আপনারা কোন দলের পক্ষে? আমাকে কেন দিতে হবে? অন্যেরাও ভোট দিতে পারে। না, আপনার দল কাকে ভোট দেবে? অন্যেরা তখন আপনার আজকে যে চয়েসটার মাঝখানে অন্যরা আমাদের আছে, অন্যরা আমাদের কেন ভোট চয়েসটা থাকবে না? অন্যরা কেন আমাদের ভোট দেবেন না? মানে আপনারা বলছেন আপনারাই সরকার গঠনের মতো জায়গায় চলে যেতে পারেন? তাদের কোনো দায়িত্ব নেই তো সে তো চন্দ্রশেখরের মতো সরকার হয়ে যাবে। আমি কথাটা তা নয়, আমাকেই কেন ভোট দিতে হবে? আমি দেবো, আমি কি করবো আমি জানি। কি করবেন? কি করবো? আমরা পুনর্বিন্যাস চাইবো, আবার শক্তি। কোনো বামকেও দেবো না, দক্ষিণকেও দেবো না। তার মানে আপনি চাইবেন যে মমতা ছেড়ে আসুক, বিজেপি এসে আপনাদের সঙ্গে করুক? শুধু মমতা কেন, মমতা, কংগ্রেস, পিডিএস মিলে তা কেন? তাই দাঁড়াচ্ছে। বামে ভাঙন হতে পারে, সিপিএম এর থেকে লোক আসতে পারে, তৃণমূলে মমতা এলেই যে নেওয়া যাবে সেটার কোনো কারণ নেই, তার অন্য লোক আছে। আমি এগুলো কিছুই বলছি না। পুনর্বিন্যাস কি হবে কিছু বলা যায় না, কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। মমতা যদি মনে করছেন যেভাবে হোক মুখ্যমন্ত্রী হব, আমি সেটা ভালো পথ মনে করি না। বা যদি সিপিএম এর কোনো নেতা মনে করছেন যেভাবে হোক রিগিং করে হোক ক্ষমতায় থাকবো, আমি সেটা ভালো মনে করি না। আমার কোনো দায়িত্ব নেই তাদের কাউকে মুখ্যমন্ত্রী করে দেওয়ার। পশ্চিমবঙ্গের মানুষ যাতে একটা স্বচ্ছন্দ পরিবেশ পায় এটা আমরা দেখব, ধর্মনিরপেক্ষতা যাতে বজায় থাকে দেখব, উন্নয়ন যাতে হয় সেটা আমরা দেখব। কিন্তু এতগুলো শর্ত পূরণ করবে কে? নতুন পরিস্থিতিতে অনেক নতুন ঘটনা ঘটবে, তার জন্য অপেক্ষা করা দরকার। আগের থেকে সবটা ঠিক করে দেওয়া উচিত নয়। তার মানে আপনি একটা ইনকরেজেবল অপটিমিস্ট। হ্যাঁ, ঠিক, ইউ আর রাইট, ইউ আর রাইট। থ্যাংক ইউ ভেরি মাচ।